সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতির দুষ্ট চক্র, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সোহরব হাসান, সম্পাদক চর্চা.com। আজকে যুক্ত হয়েছেন মিফতা সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং যুক্ত আছেন ডক্টর আব্দুল্লাল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, রাজনীতির দুষ্ট চক্র, গতকাল আলোচনা করেছি রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। আজকে রাজনীতির দুষ্ট চক্র নিয়ে কথা বলবো। আমি শুরুতে আসলে গতকালের বিষয়টার ধারাবাহিকতাতেই আমি প্রশ্নটা করতে চাই, শুরুটা করতে চাই ডক্টর আব্দুল্লাল মামুন আপনাকে দিয়ে। রাজনীতির যে তথাকথিত ধারা বা সংস্কৃতি, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির যে চেহারাটা আমরা বহু বছর ধরে দেখে অভ্যস্ত, সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রত্যাশা অভ্যুত্থান পরবর্তী সময়ে ছিল। সেটা কি হয়েছে কিনা, সেই পরিবর্তনটা কতটুকু হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে রাজনীতিতে, সেই মূল্যায়নটুকু বা সেই বিশ্লেষণটুকু দিয়েই আমি আলোচনাটা শুরু করতে চাই আপনাকে দিয়ে। আমি আসলে প্রাপ্তির জায়গাটা প্রথমে বলি। প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সেটা তো আপেক্ষিক, প্রাপ্তি কিন্তু অনেকগুলো আছে। আমরা দীর্ঘদিন পরে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি। একটা ছোট্ট বিরোধী দলের এখন যিনি নেতা, ওই রাতে একটা প্রেস কনফারেন্সের বাইরে খুব বেশি এটা নিয়ে কথা হয়নি। অতীতের সবগুলো নির্বাচন যদি আপনি দেখেন, এটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা ছিল, রাজনীতির মধ্যে চর্চা ছিল, মোটামুটি একটা ফুল স্টপ দেয়া গেছে। কিন্তু সংসদে বা বাইরের আলোচনায় নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন ছিল না। সো এটা একটা বড় অর্জন। এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরাজয় মেনে নেয়া বা যে বিজয়ী তাকে কংগ্রাচুলেট করা বা বিজয়ী দল অপরপক্ষকে আলিঙ্গন করা, তারও উদাহরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এসে প্রথম আমরা দেখলাম যে আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী, উনি বিরোধী দলের মুখ্য যে দুজন নেতা এবং আরো একজনের বাসায় উনি গেছেন। এটা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বলে আমি মনে করি। ভোট থেকে এই জন্য শুরু করলাম, সমস্ত কিছুর মূলটা তো এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় ভোট থেকে। দ্বিতীয় যদি বলি যে আপনি আচরণগত দিক থেকে, যদি গতকালকে নাকি আপনি আচরণ কিছুটা আলোচনা করে ফেলেছেন, কিছু সিম্বলিক হলেও কিছু কিছু পরিবর্তন একেবারে নিরপেক্ষভাবে দেখলেও আসলে যতই আতসিক আচের নিচে আনেন ব্যবহারের দিক থেকে রাজনীতিবিদদের, সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেটা প্রধানমন্ত্রীর দিক থেকে যেমন আছে, তেমনি হয়তোবা বিরোধী দলের নেতার, গতকালই আমি একজন সরকার দলীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যের বক্তব্য শুনছিলাম যে বিরোধী দলের নেতা অনেক বিনয়ী, সুন্দর করে কথা বলেন। তাহলে সেদিক থেকে একটা আমি মনে করি পরিবর্তনের জায়গা। তৃতীয় যে জায়গাটা সমস্যাটা, যেখানে আপনি হয়তো প্রত্যাশা প্রাপ্তির মধ্যে একটা বিচ্যুতি দেখতে পাচ্ছেন বা কিছুটা গ্যাপ, সেটা হচ্ছে যে আমরা ধারণা করে নিয়েছি যে সবকিছু একেবারে একদিনে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়ার ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি সংসদকে দেখি, দেখেন আমরা যেরকম একটা সংসদ নির্বাচন, তো আগে বললাম, সংসদ যেরকম আমরা চেয়েছি সেরকম একটা সংসদ হয়তোবা সেই সংসদের গুণগত মান দীর্ঘদিন ফেসিবাদ থাকার কারণে, নির্বাচন না হওয়ার কারণে যারা এই মুহূর্তে সংসদে আছেন তাদের অনেকে নতুন, সেই সংসদের রীতিনীতি বা ল পয়েন্ট বা একাডেমিক আর্গুমেন্ট, এটা একটা গ্যাপ আসলে আছে। কিন্তু ওভারঅল আপনি যদি পরিবেশ দেখেন, আমি কিন্তু খুব আশাবাদী। এবং যেরকম বিরোধী দল চেয়েছি, হয়তোবা সেই সরকারি দলে যেমন ইস্যুটা আছে, বিরোধী দলের ক্ষেত্রে কাউন্টার আর্গুমেন্ট আরো শক্ত হতে হয়, সেটা হয়তোবা ধারাবাহিকতায় হয়ে যাবে। দু একটা ওয়ার্কআউট বা একটা দুটো জ্বালাময়ী বক্তব্য ছাড়া। আমি যদি বলি বিরোধী দল আমি শেষ করে নিই, তো সেটা একটা বড় বড় জিনিস। সংসদীয় একটা কার্যকর সংসদ আমরা দেখছি, এটা কিন্তু অনেক বড় অর্জন এবং সেটা আমাকে খুব আশান্বিত করে। আপনি কার্যকর সংসদের কথা বলেছেন ডক্টর আব্দুল্লাল মামুন, কিন্তু বিরোধী দল বা বিরোধী দলীয় নেতা বলছেন যে তাদের সকল সমস্যার সমাধান এখন রাজপথে হবে। মানে একটা সরকার 2 মাসের মাথাতে যেতে না যেতে কিন্তু তিনি তার আগে বলেছেন কথাটা, যে তাদের সমস্ত কিছুর সমাধান আসলে রাজপথে। সংসদে সাংসদরা সমাধান না খুঁজে রাজপথে কেন খুঁজছেন? সেটা বোধহয় একটু ব্যবচ্ছেদ, সরকারের আন্তরিকতার কি কোনো অভাব আছে? সেই ব্যবচ্ছেদ করার আগে পার্সপেক্টিভ সেটা হচ্ছে জুলাই সনদ, সেটার বাস্তবায়ন, গণভোট, এগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। সেটা আমরা অনেক আপনার টকশোতে আলোচনা করেছি। যে জায়গাটাতে মূল জায়গাটা একটা ইলেকট্রাল ম্যান্ডেট, সেটা বেশি বড়, আর একদিকে হচ্ছে যে ওয়ান টাইম ম্যান্ডেট যেটা গণভোট, সেটা বড় কিনা, মুখ্য তো এটাই আলোচনার বিষয়। আর একটা রেখা টেনে দিয়ে আমি, যে যখন বিএনপি বলছে যে আমি যে নোট অফ ডিসেন্ট দিয়েছি তার ভিত্তিতে বাস্তবায়ন করব,
সেটা আসলে যখন 2/3 মেজরিটি হয়, এটা এক ধরনের ফুল স্টপ। আবার বিরোধী দলের দিক থেকে যেহেতু এক ধরনের গ্যাপ ছিল, 4টা প্রশ্ন যেটা গণভোটে ছিল, পার্টিকুলারলি লাস্ট দুটো, যে এই 30টি বাস্তবায়ন করবো আমরা সবাই, আর শেষটা ছিল যে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সেইভাবে বাস্তবায়িত হবে। এবং পার্টিকুলারলি বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে জুলাই সনদের প্রশ্ন, আমার ধারণা অন্যগুলো নিয়ে প্রশ্ন কম। সেই জায়গাটা থেকে আপনি যে কথাটা বললেন যে এত দ্রুত সংসদের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন, এবং আমি ব্যক্তিগত মনে করি সেটা একটা প্রিএমটিভ মেজার হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি প্রথম দিকে যদিও বিএনপির পক্ষ থেকে 16টা অধ্যাদেশের কথা বলা হয়েছিল, বিরোধী দলের পক্ষ থেকে 4টি মোটা দাগে বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, গুণ কমিশন, আর একটা ভুলে গেলাম এই মুহূর্তে আমি, এই 4টার বিষয়ে কথা ছিল যে তারা পরবর্তীতে করবে। কিন্তু পরবর্তী আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ এবং আইনমন্ত্রী একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে আগামী যখন বাজেট অধিবেশন হবে অন্যান্য বিলের সাথে এগুলো উপস্থাপন করা হবে, স্টেক হোল্ডার কনসালটেশন হবে। সো আসার যে জায়গাটা সেটা ম্রিয়মান না। সেক্ষেত্রে আমি বলবো যে এত দ্রুত মাঠে যাওয়ার বোধহয় প্রয়োজন নেই, এক। আর এই মুহূর্তে মানুষের যে অর্থনৈতিক অবস্থা, দেশের যে অবস্থা, আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক অর্থনীতির যে অবস্থা, সেই অবস্থায় এত না সংযত না, খুব বেশি মাঠে গিয়ে সুবিধা করা যাবে বলে আমি মনেও করি। টেনশন আসলে দেনে কানে এরকম টাইপের অবস্থা ওই জায়গায়। ডক্টর আব্দুল আল মামুন, নিশ্চয়ই আমি ফিরবো আপনার কাছে। আমি চলে যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। রাষ্ট্র ব্যবস্থাতে ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে? আমরা কোথায় দেখব পরিবর্তনটা? দেখতে পাচ্ছি কোথাও? দেখতে পাচ্ছেন আপনি কোথাও? ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচককে শুভেচ্ছা। অধ্যাপক আব্দুল আল মামুন বহিরঙ্গের কিছু কথা বললেন। সংসদ আগের চেয়ে সংসদ অনেক প্রাণবন্ত, পারস্পরিক বোঝাপড়াও আছে, আবার দাবি দাওয়াও আছে। কেউ গাড়ি চান, কেউ বসার জায়গা চান। সুতরাং এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আস্থার সংকটটা আছে। সে আস্থার সংকটটা প্রথমত জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ দুই পক্ষের বোঝার মধ্যে গরমিল আছে। বিএনপি বা ক্ষমতাসীন দল তারা চাচ্ছেন যে তারা যেখানে অধ্যাপক আব্দুল আল মামুনের ভাষায় যেখানে ফুল স্টপ দিয়েছেন ওটুকুই বাস্তবায়ন হবে, অর্থাৎ আপত্তি সহ। আর বিরোধী দলের দাবি হচ্ছে সাংবিধানিক আদেশে যেভাবে আছে সেভাবে বাস্তবায়ন হবে, অর্থাৎ এই আপত্তির বিষয়টি প্রত্যাহার করতে হবে, তুলে নিতে হবে। কারণ তারা মনে করে যে আপত্তি থাকলে তাহলে আর কোনো সংস্কার হবে না। এখন এইখানে এই সমাধানটা কি? এক হচ্ছে যদি এটা সমাধান ভোটাভুটিতে হয় বিএনপি জয়ী হবে, আর যদি আলোচনা করে তারপরও যে কতটা রাখা যায় কতটা রাখা যায় না, অর্থাৎ আপত্তি যেসব বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে সেগুলো করা যাবে না এমন নয়। আর আরেকটু বিএনপি সংশয় বা সন্দেহ তৈরি করেছে সরকার বিরোধী দলের কাছে, সেটা হলো বিশেষ করে কয়েকটি অধ্যাদেশ বাতিল করে দেওয়া। যে অধ্যাদেশগুলো গণতন্ত্রের জন্য অপরিহার্য, মানে তার সংশোধন হতে পারে, বিশেষ করে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয়, বিচারক নিয়োগে আইন করা। তো এইসব ব্যাপারে বিএনপি যে ব্যাখ্যা দিয়েছেন, তারা বলেছেন করবেন, কিন্তু কি করবেন, কেন এই অধ্যাদেশগুলো বাতিল করতে হলো, কোন জায়গায় সংশোধনী হবে, কোন জায়গায় তারা পরিমার্জন করবেন বা আরো উন্নত করবেন, আমার মনে হচ্ছে বিএনপির পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া উচিত। আইনমন্ত্রী সংসদে বিরোধী দলের বক্তব্যের জবাবে তারা এসব বলছেন আমরা করব, কিন্তু তারা কি করবেন? খসড়া তারা আইনও করতে পারে, খসড়া বিলটাও সংসদে উপস্থাপন করতে পারেন। বিরোধী দল এটা নিয়ে আলোচনায় যোগ দিলেন, তাদের যদি কোনো পরামর্শ থাকে। প্রধানমন্ত্রী তো নিজে বলছেন যে রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নিজে আশ্বস্ত করছেন সেখানে আসলে আস্থার অভাবটা কেন? না, এখানে আশ্বস্তের সঙ্গে কিন্তু একটু উষ্মাও আছে, শুধু আশ্বস্ত করেননি তিনি। এই যে একটি দল মানে একটি গোষ্ঠী বা দলের কথা বলছেন, অর্থাৎ বিরোধী দলের কথাই বলছেন। এখন তো আওয়ামী লীগ নেই বা তার সহযোগীরা নেই।
এখন ওইটাই যে এটা মাঠের বক্তৃতা, আবার যদি মাঠের বক্তৃতা বলেন তাহলে বিরোধী দল ওই যে মাঠে নামার কথা বলছে, আন্দোলন করার কথা বলছে, এই সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে যে ভাববেন না আওয়ামী লীগের মতো আচরণ করে টিকতে পারবেন না বা আওয়ামী লীগ হতে পারবেন না, আপনাদের আওয়ামী লীগ হওয়াটা কঠিন। কঠিন মানে বিএনপির অতটা শক্তি নাই এটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা। এখন এই রাজনৈতিক বাগাড়ম্বর এটাকে বলবো, এর মধ্যে প্রধানমন্ত্রী না যাওয়াটাই ভালো ছিল, যে প্রধানমন্ত্রী বিরোধী দলের সবটারই উত্তর দিতে হবে, এটি আমার মনে হয় না দেওয়া ভালো। কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যে যে ভাবমূর্তিটা তৈরি করেছেন সেটা রক্ষা করতে পারলে, সেটা আসলে কতটুকু প্রধানমন্ত্রী এই উত্তরটি দেওয়া কতটুকু সমীচীন হলো সেটি আমরা আবার নিশ্চয়ই জানবো। আমি একটু মিফতা সিদ্দিকীর কাছে যেতে চাই, ছোট করেই এই অংশে জানতে চাই। বিরোধী দল এখন জাতীয় সংসদে গতকালই আমরা দেখেছি যে এনসিপির একজন সংসদ সদস্য মত প্রকাশ কিংবা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাইছে, এবং তারা বলছে যে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেই বিষয়টির অবতারণাও ওখানে হয়েছে। কোনোভাবে সরকার দল কি আসলে বিরোধী দলের উপর এই ধরনের প্রেশার ক্রিয়েট করছে বা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে? আপনি কি বলবেন মিফতা সিদ্দিকী? আপনার যুক্তি বা আপনার বিশ্লেষণ কি বলছে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে সহ আলোচক হিসাবে ইতিমধ্যে আলোচনা করেছেন মামুন ভাই এবং সৌরভ ভাই। যথার্থই কিছু বিষয় উঠে এসেছে, আর আলোচনার মূল বিষয় ছিল রাজনীতির যে দুষ্টচক্র। প্রথম আপনার কথাতেই আসি, তো বিরোধী দলের এই যে দ্বিমতের কথা বলছেন, আমরা শুধু দ্বিমত না, আমরা বহুমতকে এখানে প্রাধান্য দিতে চাচ্ছি। যার যত মত এবং পথ সব কিছু নিয়েই রাজনীতির যে সৌন্দর্য, গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটা বিকশিত হবে। সেই লাইনেই, সেই রাস্তায় যেটা স্বাধীনতার আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পথেই বিএনপি রয়েছে। এবং বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী হওয়ার আগ থেকে এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও বারবার এই জিনিসটাই তিনি বলেছেন। কিন্তু বহুমত বা দ্বিমত প্রকাশের নাম নিয়ে আরেকজনকে আপনি চরিত্র হননের রাজনীতি, সেই চিরাচরিত অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতির সব কিছুটুকু আছে, অনেক অর্জন রয়েছে। গত 17 বছরে আমরা একটা ফ্যাসিজমের ভিতর দিয়ে আমরা গিয়েছি এবং পিছনের দিকে দেশটা গিয়েছে। সেখান থেকে আমাদের যে নবযাত্রা শুরু হওয়ার কথা ছিল, সেটা একটা অভ্যুত্থানের পর খুব স্লোলি আগালে হয় না। একটা গণ অভ্যুত্থানের পর কিছু কিছু জিনিস খুব দ্রুততার সহিত আগাতে হয় বা একসাথে করতে হয়। যে জিনিসটায় কিছুটা অভাব রয়েছে, যেমন আমাদের কথা বলা, আমরা দেখেছি চারিত্রিক যে কিছুটা রাজনীতির যে বৈশিষ্ট্য ছিল সেখান থেকে আরও খারাপ হয়েছে কিছু কিছু জিনিস। যে আমরা এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি যেটা সাধারণত রাজনীতির মাঠে তো নেই। এটা সাধারণত আমাদের সমাজের কোনো স্তরে এগুলা ছিল না। সেই জায়গায় আমরা 2024-এর 5ই আগস্ট একটা কুষ্টি করতে সেটা গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে রাজনীতির যে গুণগত যে উৎকর্ষতা, কথাবার্তার মধ্যে উৎকর্ষতা রয়েছে। সংসদে আমরা কথা বলছি এক ধরনের পারস্পরিক বোঝাপড়া, এবং বাংলাদেশটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য যথার্থই বলেছেন, আমরা সংসদে কথা বলতেছি। কিন্তু চিরাচরিত যে রাজনীতির যে রূপ, আমরা তো সেটা চাই না যে সংসদে এক কথা বলবো আমি, সংসদের বাইরে আমি আরেক কথা বলবো। কেন? সংসদের কথাও জাতি শুনছে, সেই জাতি বাইরের কথাও শুনছে। আমার কথা কেন সংসদের ভিতরে এবং বাইরে দুইটা হবে রাজনীতির রূপ? এই যে প্রধানমন্ত্রী বলেছেন একটু আগেই, যেটা বললেন প্রধানমন্ত্রী অ্যাড্রেস না করার কথা, প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন এই জন্য জাতিকে আশ্বস্ত করার জন্য। আমরা বারবার বলেছি যে আমরা এই যে সনদের কথা বলা হয়, জুলাই সনদের কথা, এই জুলাই সনদ বাস্তবায়িত হবে। মাত্র 2-2.5 মাসের একটা সরকার বারবার বলছে যে জুলাই সনদ বাস্তবায়িত হবে, 31 দফা যে আমাদের যে কর্মসূচি সেগুলোও বাস্তবায়িত হবে, এবং সেখানে জুলাই সনদের অনেকগুলো জিনিস সেখানেও রয়েছে। আমরা তো অপেক্ষা করতে হবে। একদিকে বৈশ্বিক অবস্থা, এই অবস্থা আমরা যেখানে বৈশ্বিক এই অবস্থার মধ্যে সরকার গঠন করার পর আমরা দেখেছি
সেখানে উচিত ছিল, আমরা এর আগে অতীতে কখনো দেখি নাই, একজন প্রাইম মিনিস্টার চেয়ারে বসার প্রথম দিন থেকে আয়েসে করে চেয়ারে বসেননি, প্রথম সেকেন্ড থেকে তিনি কাজ শুরু করেছেন এবং সেই কাজের প্রতিফলন আমরা দেখেছি। তিনি যা যা বলেছিলেন সেগুলো শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড, তারপর আপনার এই যে ফার্মার্স কার্ড থেকে শুরু করে জনগণের জন্য সম্পৃক্ততা এবং জনগণের উন্নয়নের জন্য যে সকল জিনিস রয়েছে এবং সামাজিক উন্নয়নের জন্য যে সকল সূচকে কাজ করতে হবে সেই সব জিনিস নিয়ে কাজ করা হচ্ছে এবং প্রতিশ্রুত কাজগুলো সামনে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বিরোধী দলের এত কি শুরু হলো যে এটা আমি মনে করি কিছুটা শুধুমাত্র যে আস্থার অভাব এটা বললে হবে না, সংসদের বাইরে কোনোভাবে আস্থার অভাব, আস্থা রয়েছে। ওনারা জানেন এই সরকার করবে, কারণ এই একই ব্যক্তি যখন বিরোধী দলের যিনি এখন নেতা, সেই একই ব্যক্তি জুলাই অভ্যুত্থানের পর তিনি বলেছিলেন আমাদের একজন তারেক রহমান রয়েছেন যিনি এই তারেক রহমান কিন্তু বলেন নাই, উনি বলেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড উনি বলেছেন প্রথম। এবং সেই একই ব্যক্তি পরবর্তীতে এই কথা বলালাম, কারণ এই যে ক্ষমতার একটা উদগ্র বাসনা রয়েছিল, তারা ইন্টারিমের সময় মনে করেছিলেন আমরাই ক্ষমতায় রয়েছি, এই যে আমরাই ক্ষমতায় রয়েছি, এখন আমার অনেক কিছু নাই, আমি পাচ্ছি না, আমি মনে করতেছি। এই যে যদি নতুবা এটা হওয়ার কথা ছিল না, তারা যে যে প্রসঙ্গ তুলছেন সেই সরকারের তারা প্রতিনিধিত্ব করেছেন দুইজন মন্ত্রী নিয়ে, এই যে এই কথাগুলা বিরোধিতা থাকবে, সরকারের যদি বিরোধিতা থাকে সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে, সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। একটা কথা বলি আমি, সরকারের বিরোধিতা থাকবে গঠনমূলক বিরোধিতা। আপনি সরকারের ভুল ধরিয়ে দিবেন, সরকারের জন্য সেটা সুবিধা। অনেক সময় হয় না, দেশ বিরোধী অনেক কার্যকর সংসদ যেটাকে বলা হয়, মিফতা সিদ্দিকী, সংসদ এখন পর্যন্ত আমরা যা দেখতেছি কার্যকরভাবে আগাচ্ছে, কিন্তু সংসদের বাইরে কোনোভাবে বিএনপি কি বিরোধী দলকে মানে কোন রকম ভাবে অবদমনের চেষ্টা করছে কিনা সেটিও একটি বিষয় আছে। একটা প্রশ্ন রেখে যাচ্ছে, আসলে প্রশ্নটা রেখে যাচ্ছে, একটা বিরতির সময় হচ্ছে দর্শক, দেশ সাম্প্রতিক একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতি পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ারবার, সোনিয়া হক আপনাদের সাথে আছে। দর্শক, আলোচনায় ফিরতে চাই, আমি এই অংশের শুরুতেই সৌরভ হাসান আপনাকে যুক্ত করতে চাই। সংখ্যাগরিষ্ঠতা এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, বিএনপির একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জাতীয় সংসদে, এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেমন ঝুঁকি তেমন সম্ভাবনা, অনেকেই বলছে ঝুঁকিটা কোথায়, সম্ভাবনাটা কোথায়, এবং এই সংখ্যাগরিষ্ঠতাকে আসলে দীর্ঘমেয়াদী বা স্থিতিশীল একটা যে দীর্ঘমেয়াদী আমাদের সংকট নিরসনে ভূমিকা রাখবে, এটা কি আমরা আশা করতে পারি কিনা, আপনার কি মনে হয়? খুব দ্রুত আশা তো করতে পারি, আশা করিও, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তো সরকার গঠন করা যায় না, সেটা জোটগতভাবে হোক দলীয়ভাবে হোক। তা যে সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে সেই সরকার ভাবে যে কোনো আইন ন্যায্য অন্যায্য আমি পাশ করতে পারি সংসদে এবং সেই সিদ্ধান্ত দেশবাসীর উপর চাপিয়ে দিতে পারি, এটা হচ্ছে সাধারণত। কিন্তু বিএনপি দেবে কি দেবে না সেটা নির্ভর করবে, সেটা আমরা দেখব আগামীতে। এখনো পর্যন্ত কোনো আইন, ওই অধ্যাদেশগুলো ছাড়া কোনো আইন হয়নি, একটি হয়েছে, শুল্কমুক্ত গাড়ি নেবেন না তারা, এটা খুবই ভালো সিদ্ধান্ত। এবং প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই বলেছিলেন যে তাদের সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না, এবং বিরোধী দলের নির্বাচনী ইশতেহারও ছিল। তাই এটি মনে করি খুবই ভালো পদক্ষেপ। এখন রাষ্ট্র সংস্কার এটা খুব কঠিন বিষয়। যেমন আমি তো মনে করি যে এই জাতীয় ঐকমত্য কমিশন যেসব প্রস্তাব দিয়েছে খুবই দুর্বল, ভঙ্গুর, একপেশে। কারণ যে জাতীয় ঐকমত্য কমিশনে দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব নাই, সেটা কিভাবে যেমন গণতান্ত্রিক হয়? আপনি আইনজীবী সারা হোসেন এই প্রশ্নটা তুলেছেন সুজনের বৈঠকেই, যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না, এখন গণতান্ত্রিক প্রক্রিয়া
বলা যায় না। সৌরভ হাসান, আপনাকে আমি এই অংশে এইটুকুনেই আমি থামাই। এবং এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না, তারপরও এরকম একটা ঐকমত্য কমিশন, এরকম এই জুলাই সনদের মতো যে বিষয়টি এত বড় একটা বিস্তর একটি বিষয় একটি কাঠামোর মধ্যে দাঁড় করানোর চেষ্টা করা হলো, এর ফলে এখন যে রাজনৈতিক অস্থিরতাটা তৈরি হচ্ছে সেটির দায় কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে থাকলো। এখন আমি শুনবো না, আমি চলে যেতে চাই ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে। এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটি আসলে বিরোধী দলের অনাস্থার কারণ কিনা? তাদের কোনো রকমের আতঙ্ক তৈরি হয়েছে ভেতরে? শব্দটা বোধহয় আতঙ্ক বলা ভালো। অনাস্থা হচ্ছে অনাস্থা জায়গাটা তো পুরো প্রক্রিয়াটা শেষ না হলে এটার কনক্লুশনে আপনি যেতে পারেন না, বাট একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেখানে আমি সরকারি দলেরও একটা ভূমিকা দেখতে চাই যে এই আতঙ্ক কিভাবে দূর করবে। আপনি একটু সাদা চোখে দেখলে এখন পর্যন্ত খুব বেশি সংসদে সময় দেওয়ার ক্ষেত্রে স্পিকার খুব বেশি তারতম্য করেছেন বলে আমার মনে হয় না। আবার কিন্তু আমরা তাদের তো যে অভিযোগ, তাদের সম্মানটা, কথা বলতে দেওয়া হচ্ছে না না। এটা তো বিরোধী দলের একটা অভিযোগ থাকবে, নাহলে তো সংসদ তো এইভাবে চলবে না। আপনার টক শোতে মাঝে মাঝে আপনারা রিলস খুঁজেন না, সো এরকম একটা কিছু জিনিসের প্রয়োজন হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি প্রধান বিরোধী দল নেতার দেখেন যে সবসময় যেভাবে ট্রিট করার কথা সেটা করা হচ্ছে। বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে যে কথাটা আলোচনা আমি শুরুতে আনলাম, যে যে জায়গাটাতে সমস্যাটা তৈরি হচ্ছে যে এই জুলাই সনদের বাস্তবায়ন হওয়া না হওয়ার। যদিও সৌরভ ভাই আমাকে বলে যে ফুল স্টপ দিয়ে বলছি আমি, এবং আসলে ওই জায়গাটাই এরকম। এবং আমি ছোট ছোট 3টা উদাহরণ দিই, আমার মনে হয় তাহলে একটু সুবিধা হবে আলোচনাটা। আপনি দেখেন নিকট অতীতে 3টা আপরাইজিং, আমি একটু পেছনের দিকে যদি যাই, ইন্দোনেশিয়াতে 1998, আমি জাস্ট ভাবছিলাম যখন আলোচনাটা সৌরভ ভাই করছিলেন, 1998-এ সুয়ার্দোর পতনের পরে কিন্তু কোন রকম এরকম সংস্কার হয়েছে অনেক, এবং সংস্কার একটা আলাদা মন্ত্রণালয় হয়েছে, এখনো সেটা এক্সিস্ট করে, কিন্তু কোনো গণভোট হয়নি। এরপরে আসি আমরা ইউক্রেনে, একটু জাম্প করে 14তে আসি, ওখানে একটা আপরাইজিং হয়েছে এবং সেখানে কিন্তু এরকম গণভোট হয়নি, কিন্তু ওভারওয়েলমিং কনস্টিটিউশনাল সংস্কার হয়েছে। এটা আপনি নিজেও ভিজিট করতে পারেন, আপনার সময় কম নাহলে আমি অথবা কিছু ক্লোজ আপনাকে বলতে পারতাম। একেবারে নিকট অতীতে নেপালে যে ঘটনাটা ঘটলো সম্প্রতি, দেখেন তারাও কিন্তু দ্রুত কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ফেরত আসছে এবং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাকার চেষ্টা করছে। আমরা এক ধরনের ধরি মাছ নাচুইপানি করলেও আমরা মোটামুটি সংবিধান ধরেই রেখেছিলাম। সৌরভের বিরুদ্ধে লেখাও অনেক আমি নিজেও পড়েছি, বাট আমার ব্যক্তিগত মতামতটা ওই জায়গায় যে যেখানে প্রয়োজন ধরে রেখেছি, একটু বিচ্যুত হলে আবার ফেরত আসার চেষ্টা করেছি, ব্যাপারটা মোটা দাগে সেরকম। তো সেটা যদি হয় তাহলে ওই যে কথাটা আমি একটু বললাম যে ওইটা যদি হয় যে বিএনপি যেটা বলছে যে আমরা আমাদের যে প্রতিশ্রুতি, যেমন উনি বললেন যে 31 দফার ভিত্তিতে করবো এবং আমরা নোট অফ ডিসেন্ট যাবে দিয়েছি তার ভিত্তিতে করব, তাহলে আসলে অনিশ্চয়তা নাই, কোনো কিছু নাই, শুধু আপনার বিষয়টা হচ্ছে কনফিডেন্সের যে সেটা হবে কিনা, হচ্ছে কিনা। আর এখন যেটা হচ্ছে যে আমার যেটা বিশ্বাস যে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা অবধি আপনার যখন ব্রেক চলছিল কথা বলছিলাম, যে অতীত থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি না বিএনপি যে এমন একটি রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক ইতিহাস এমন যে আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এবং মানে একটু আনফরচুনেটও, একটু ইনজাস্টিসও বলতে পারি যে বিএনপিকে এত দ্রুত ফেসিস্টের মতো কথা বলা, ফেসিস্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়। বিরোধী দল তো সবসময় এই শব্দগুলো আমরা পপুলার করেছি আওয়ামী লীগের বিপক্ষে ব্যবহার করে, সেটা যেন। আপনাকে এই অংশে থামাই না হলে আমি মিফতা সিদ্দিকীকে ওই প্রশ্নটি করতে পারবো না যে কোনোভাবে কি সংসদের বাইরে বিএনপি বিরোধী দলের উপর, মানে সরকার দল বিরোধী দলের উপর কোনোভাবে প্রেসার ক্রিয়েট করছে কিনা? মিফতা সিদ্দিকী, আমি প্রথমে বলেছিলাম এর আগেও একবারেই না, কারণ বিএনপি প্রেসার ক্রিয়েট করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় না। তবে ছাত্রদল অবশ্যই না, এবং ছাত্রদলকে সেখানে আপনি দেখেছেন ছাত্রদলের প্রেসিডেন্ট এবং যে ঘটনাটা উল্লেখ করছিলেন ছাত্রদলের ইউনিভার্সিটির দায়িত্বশীল নেতৃবৃন্দে তাদের আচরণ, তারা কিভাবে আচরণ করেছে এবং বাকিরা কি অবস্থা হয়েছে, ছাত্রদল না। মূল কথা হচ্ছে আপনি কতটুকু সমাজকে নিচে নামতে দিবেন। আপনি জবাবদিহিতা সব জায়গায় থাকতে হবে। আপনি দ্বিমত প্রকাশের নামে, বহুমত প্রকাশের নামে এমন কিছু করতে পারবেন না যেটাকে সমাজকে জিনিস দূষিত করে। আমরা সংস্কার কর্মসূচি নিয়ে সংস্কার করি, কারণ কি? সমাজের উৎকর্ষতা সাধনের জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, একটি ভদ্র পরিবেশে ভদ্র সমাজে আমরা বসবাস করতে চাই। তো এই যদি হয় তাহলে আপনি সমাজকে বিভিন্ন ধরনের যে এখন এই যুগে এসে এআই এই যুগে এসে এটাকে নেগেটিভলি
আমরা বিভিন্ন ফটোকার্ড ব্যবহার করে এমন নারীর চরিত্র হরণ, এমন জিনিস করব, সেটা যে পক্ষই থেকে পারেন। আপনারা দেখেছেন বিভিন্ন বট বাহিনী কর্তৃক যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেটা কোনো অবস্থায় দায় এড়াতে পারেন না অনেকেই। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি যদি সমাজটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আমার সংস্কৃতিটাকে যদি আমি ধরে রাখতে চাই, তাহলে আমার কিন্তু এখানে অনেক কাজ করার রয়েছে। অনেক কাজ করার আছে। আপনি কাজটা দেখেন, করবে কে মিফতাহ সিদ্দিকী? অবশ্যই সরকারি দলের সেখানে ভূমিকা থাকবে। Exactly, সরকারি দল এবং দল সেই কি কার্যক্রম করবে? কি ধরনের এখন উদ্যোগ আপনি আছে যদি সরকারি দলের? সাথে সাথে সরকারি দল একটি পদক্ষেপ নিল, এমন একটা মানুষ, দুইজন মানুষকে আইডেন্টিফাই করা হলো সেই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, আমি সাথে সাথে তাকে ডিফেন্ড করলাম, আমি বিরোধী দল হয়ে না, আমি অন্যভাবে তাকে আনলাম যে না, সে বিরোধিতা করেছে এই জন্য তাকে ধরা যাবে না, তাকে আইনের আওতায় আনা যাবে না, এটাও হতে পারে না। আইনের ঊর্ধ্বে কেউ নয় আমরা, অবশ্যই। সেটা আমি সরকারি একটু দল বিরতি হোক, নেই। বিরোধী দল হোক। বিরতি নিয়ে আমি আসলে এই বিষয়টি নিয়ে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে কিংবা ভুয়া অপতথ্য দিয়ে নানাভাবে নারীদের হেনস্থা, বিশেষ করে সমস্ত কিছু মিলিয়ে সরকারি একটা বড় উদ্যোগের দরকার আছে। এখানে ডক্টর আব্দুল্লাহ মামুন আছেন। আব্দুল্লাহ মামুন এই বিষয়গুলো নিয়ে অনেক চর্চা করেন। সৌরভ হাসান আছেন, একজন সাংবাদিক, তিনি অনেক চর্চা করেন। সেই বিষয়গুলো নিয়ে তারা কি ভাবেন জানবো নিশ্চয়ই। দর্শক থাকুন দেশ সাম্প্রতিকের সাথে, ফিরছে এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। রাজনীতির দুষ্টচক্র নিয়ে কথা বলছিলাম আমরা। রাজনীতির দুষ্টচক্রের ফাঁদে পড়ে গেছে, এই সংকট থেকে সমাধানের উত্তরণের পথ আমরা চাচ্ছিলাম আমাদের আলোচকদের কাছে। সৌরভ হাসান, আপনি কি মনে করেন? খুব সংক্ষেপে আমি উত্তর চাই। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে বিরোধী দল নয়, নিজের দল। আপনি দেখেন গত 3 মাসে নির্বাচনের আগে পরে রাউজানে কত হত্যাকাণ্ড হয়েছে। এর বাইরেও কিন্তু অন্তর্বর্তী সরকার আসার আগে, তার আগে তো বিরোধী দল এবং দমন পীড়নের শিকার হয়েছে। মানে বিএনপি নিজের দলকে সামাল দিতে পারছে না এখনো। এখন এটা কিভাবে দিবে, এটা নেতৃত্ব মনে করবে। বহু বছর দলের সম্মেলন হয় না। আর সরকার গঠন করার পর একটা জনমনে ধারণা হয়েছে যে দল আর দরকার নেই। আপনি বিএনপির কেন্দ্রীয় অফিসে যে কোনো নেতাকে পাওয়া যায় না। মানে সব হচ্ছে হয় মন্ত্রীর বাড়ি, না হলে এমপির বাড়ি, অথবা কেন্দ্রীয় গুলশানের অফিসেও আছে কিনা ভাই বলতে পারবেন। তবে এই দলকে সামাল দেওয়া একটা, এবং সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। আর এত বছর তো বিরোধী দলে ছিল, তখন তাদের দায়িত্ব ছিল শুধুই দলকে সংগঠিত করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সরকারের স্বৈরাচারী পদক্ষেপ সিদ্ধান্তের বিরুদ্ধে, দমন পীড়নের বিরুদ্ধে। কিন্তু আজকে হচ্ছে সরকারও চালাতে হবে, দলও চালাতে হবে, এবং দল ও সরকারকে একাকার করা এবং সেই সাথে বিরোধী দলকে মোকাবিলাও করতে হবে। না, মোকাবেলা করাটা খুবই বিপজ্জনক। মোকাবেলা না, বিরোধী দলকে কিভাবে সামাল দিবে সেটা সামাল দিবে। আমি অসংখ্য ধন্যবাদ। মোকাবেলা মানেই হচ্ছে অন্য কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান। আমি চলে যেতে চাই মিফতাহ সিদ্দিকী। আপনি নিশ্চয় ওই বক্তব্যগুলোর সাথে যুক্ত করবেন। দলকে নিয়ন্ত্রণ করার একটা বিষয় রয়েছে, রাজনীতির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার সংকটের, এই সংকটের তো সমাধান আমাদের খুঁজতে হবে। আমরা দেখেন যেটা সৌরভ ভাই বললেন, আমরা প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করতেছেন স্বয়ং দলের চেয়ারম্যান, এবং এটা আগেও করছেন, এখনো করতেছেন। সরকার মাত্র শুরু হয়েছে, অনেক সমস্যা রয়েছে, বৈশ্বিক সমস্যা রয়েছে, সেই জন্য হয়তোবা দলের, এজন্য দল বসে থাকে না। কিন্তু এই মে মাস থেকেই শুরু হচ্ছে কার্যক্রম। দলের সম্মেলন যেটা বললেন, হয়তোবা জাতীয় সম্মেলনটা 2016-তে হয়েছিল, করা সম্ভব হয়ে ওঠেনি, এমন একটা অবস্থায় ছিলাম আমরা। বাট ওই অবস্থার মধ্যেও বিএনপির বিরুদ্ধে অনেক সময় হয় যে বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করে না, বিএনপির সম্মেলন হচ্ছে না। প্রত্যেকটা জেলায় সম্মেলন হচ্ছে, এবং সেটা আহ্বায়ক কমিটি হয়। আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে তৃণমূলের বুটে নির্বাচিত, সরাসরি বুটে নির্বাচিত কমিটিগুলো কিন্তু তৃণমূলের। এই যে বিএনপির সম্মেলন, আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, এটা বাংলাদেশের অন্য কোনো দলে আছে কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো দলে বিএনপি যেভাবে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করছে, মানে সেই কঠিন সময়েও এটার কোনো জায়গায় নাই। আর আমরা এই যে বললেন, আমরা প্রত্যেকটা জায়গায় হ্যাঁ থাকতে পারে, কিছু কিছু সমস্যা হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় দল অ্যাকশন নিচ্ছে, এবং সাথে সাথে প্রশাসনিকভাবে বলা হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এটাই হচ্ছে একটা সরকারের কাজ। অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সরকার থেকে যদি সেটাকে ডিপেন্ড করা হয়, যেমন বিরোধী দলের অনেককে
আমরা কোনো অবস্থাতে আমাদের একজন যদি কোনো অপরাধ করে সাথে সাথে এটাকে ডিপেন্ড করা হচ্ছে না, সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দলের বা বিরোধী পক্ষের এখন যারা আছে সাথে সাথে এদেরকে আবার ডিপেন্ড করা হচ্ছে। এই জায়গা থেকে বিরোধী পক্ষে যদি না বেরিয়ে আসতে পারে, তাহলে আপনি যে বললেন এই যে রাজনীতির দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা যাবে না। আমি যদি সেই প্রথাগত রাজনীতি থেকে যাই, আগের মতো আমি বিহেভ করতে হবে, বিরোধী দল মানেই হচ্ছে প্রতি ক্ষেত্রে বিরোধিতা, নিয়ন্ত্রণ করতে হবে। রাজপথটাকে গরম করতে হবে। নাও রাজপথটাকে এবার আমরা ছাড়ি, অন্তত পক্ষে অসংখ্য ধন্যবাদ আমরা আসি মিফতাহ সংসদে, সিদ্দিকী। আমরা দেশটাকে এগিয়ে নিয়ে মিফতাহ যাই। সিদ্দিক, অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল আল মামুন, খুব সংক্ষেপে আমার মনে হয় যে কিন্তু তিনটা একবারে। জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের এই সরকারি দল এবং বিরোধী দল দুটোর মধ্যে আমরা সহনশীলতা দেখতে চাই, সেটার মাধ্যমে একটা আস্থা বা বিশ্বাস তৈরি হবে। কিন্তু মূল জিনিসটা হচ্ছে আলোচনা। আমি একটা ছোট্ট 20 সেকেন্ড গল্প বলে শেষ করি। একজন জাপানিজ এমপিকে আমি একবার আলোচনা হচ্ছিল, জিজ্ঞেস করছিলাম যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আর্গুয়েবলি প্রায় 70 বছর জাপানের ক্ষমতায়, তো জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এটা কিভাবে করলা, তোমরা এতদিন ধরে ক্ষমতায় কিভাবে থাকতো। অফকোর্স তারা গুড গভর্নেন্স ইনশিওর করেছে, ডেভেলপমেন্ট করেছে, বাট একটা ইন্টারেস্টিং শব্দ বললো যে আমরা সবসময় বিরোধী দলকে ছাড় দিই, এবং ছাড় দিয়ে তাদের যে রাজনৈতিক এজেন্ডাটা থাকে সেটাকে আমরা একটা সহনীয় মাত্রায় আনি। এই স্ট্র্যাটেজির কারণে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন, সোহরব হাসান এবং মিফতাহ সিদ্দিকী, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।